এর পরেরটা আসো, আজকে মূল আলোচনায় আসি, অ্যাপ্লিকেশন অফ আইএলডি। ঠিক আছে, দেখো আইএলডিটা মানে তো মূল তোমাদের গেটের কোশ্চেনগুলো করিয়ে দেবো, এই কোশ্চেনগুলো আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমাদের এই একটা বিম রয়েছে। আমি আগে স্ট্রাকচার অ্যানালাইসিস কি নোট করে রাখলে আগে থেকে বুঝতে অসুবিধা হয়, এগুলো সঙ্গে সঙ্গে পড়াতে হয়। এটা ধর একটা বিম রয়েছে, এ বি একটা বিম রয়েছে, এখানে একদম ক্লিয়ার হবে আরও জায়গাগুলো। এখানে একটা এ বি একটা বিম রয়েছে। আগের দিন পর্যন্ত আমি তোমাদের কি দেখালাম যে আইএলডির শেপটা কিরকম হয়। শুধু শেপ বের করা তো কাজ না, ভ্যালু বের করা কাজ। তো বেন্ডিং মোমেন্ট আর শিয়ার ফোর্সের ভ্যালু বের করতে হবে। শেপ বের করে কি কাজ হবে, ভ্যালু বের করার দিকে আজকে এগোচ্ছি কিন্তু। ঠিক আছে, এই এ বি একটা বিম রয়েছে, এখানে সি পয়েন্ট রয়েছে। ঠিক আছে, তোমাকে বললো বেন্ডিং মোমেন্ট বের করো সি পয়েন্টে। বেন্ডিং মোমেন্ট সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কত, ব্যাস এই হচ্ছে তোমার প্রশ্ন। আমরা কি দেখলাম, বেন্ডিং মোমেন্ট কনসেপ্ট আরেকবার বলি, যে যেই পয়েন্টে বেন্ডিং, বলো নিজেরা বলো, অনুশ্রী বলো, বেন্ডিং মোমেন্ট যেই পয়েন্টে বের করতে হবে সেখানে কি তৈরি করতে হবে আগে, ইন্টারনাল হিঞ্জ দিতে হবে। সেখানে একটা ইন্টারনাল হিঞ্জ, আমি একটা ইমাজিনেশন করে নেব ইন্টারনাল হিঞ্জ। ঠিক আছে, তারপরে তাকে স্যাগিং মোমেন্ট দেব। স্যাগিং মোমেন্ট কেন দেব, এই পার্টিকুলার ডায়াগ্রামে আমরা এটাকে ধরো ফিগার 3 নাম দিলাম। ফিগার 3তে আমরা বুঝতে পেরেছি যে কেন স্যাগিং মোমেন্ট দেব। তারপরে এটা এরকম এক্স অ্যাক্সিসের ওপর সাইডে, ঠিক আছে, মানে পজিটিভ সাইডে কেন হবে সেটারও আমি এক্সপ্লেনেশন করে দিয়েছি। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ধরে বলেছিলাম, এই জায়গাটাও ক্লিয়ার। ঠিক আছে, আসো এই জায়গাগুলো ক্লিয়ার, তার মানে বেন্ডিং মোমেন্ট তোমরা তৈরি করতে পারবে। এই সি পয়েন্টের বললো তোমাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে, এবার তুমি সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে ফেলো, সবার আগে সেটাই আঁকতে হবে। তাহলে বলো যে স্যার সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে দিয়েছে, খুব ভালো হলো। পরীক্ষা যদি পিছিয়ে যায় না অনেকটা সময় পাবো। তো তোমার স্ট্রাকচার ধরো হয়ে গেল, তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের ও গেটের প্রত্যেকটা কোশ্চেন আর ইএসের প্রত্যেকটা কোশ্চেন আমি করিয়ে দেওয়ার সময় পেয়ে যাব। এই হলো, এটা এ পয়েন্ট থেকে স্কেলের একটু অসুবিধের জন্য। ঠিক আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে কি করলে, যে এই সি, দাঁড়ো এটাকে মুছিয়ে এভাবে না একে আরেকবার তোমাদের বলেই দিই। আমি সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট, তাহলে সি পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ দিলাম, ইন্টারনাল হিঞ্জ দিয়ে একে স্যাগিং মোমেন্ট আমি করলাম। ঠিক আছে, তাহলে সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হলো, যে স্যার এটা হয়ে গেল আপনার সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ব্যাস, এই তো সিম্পল। সি পয়েন্টের তুমি বিএমডি এঁকে ফেলেছো। ঠিক আছে, ফর আইএলডি। আচ্ছা, এবার ভ্যালুগুলো বের করতে হবে। কি কি লোড রয়েছে, P1 লোড রয়েছে, P2 লোড রয়েছে, P3 লোড রয়েছে। ক্যালকুলেশনের প্রসিডিওর রয়েছে, আমরা একটু পরে ক্যালকুলেশনগুলো করব। এই পার্টিকুলার অর্ডিনেটটা ধরো তুমি ক্যালকুলেশন করে পেয়েছো y1, তুমি এটা কত পেয়েছো, এই P2-র ভ্যালুটা কত পেয়েছো, মানে P2-র নিচে যে অর্ডিনেটটা, P2-র ভ্যালু নয়, P2-র নিচে যে অর্ডিনেটটা রয়েছে তার ভ্যালু তুমি পেলে y2, আর P3-র নিচে যে অর্ডিনেটটা রয়েছে ভার্টিক্যালি কম্পোনেন্টটা বা অর্ডিনেটটা যাই বলো, তার ভ্যালু পেলে তুমি P3। ঠিক আছে, তাই তিনটে পয়েন্ট লোড রয়েছে, পয়েন্ট লোডের নিচে বেন্ডিং মোমেন্টের ভার্টিক্যাল অর্ডিনেটগুলো y1 y2 y3 পেয়ে গেছো। এবার যে ইউডিএলটা রয়েছে, ইউডিএলটা এই টোটাল হ্যাচিং এরিয়া জুড়ে এটাকে ক্যালকুলেশন করতে হয়। কেন ক্যালকুলেশন করতে হয় এর এক্সপ্লেনেশন রয়েছে, আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি না। ঠিক আছে, কারণ আমাদের কাজ তো পরীক্ষাটা বের করা। সোজা কথায় গেটে যা কোশ্চেন আছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যা কোশ্চেন আছে, বাড়িতে বসে সেগুলো প্র্যাকটিস করা, তার জন্য এটুকুন জানলে হবে। এবার বেন্ডিং মোমেন্ট সি পয়েন্টে, তাহলে বেন্ডিং মোমেন্ট তুমি বের করছো সি পয়েন্টে, তাহলে কি হবে, তোমার হবে P1 y1। ঠিক আছে, এই P1 এর নিচের অর্ডিনেটটা y1 প্লাস P2 y2 প্লাস P3 y3 প্লাস এরিয়া অফ শেডেড পোর্শন ঠিক আছে, এই শেডেড পোর্শনটা কেন আসলো, তোমার ইউডিএল এর জন্য, এরিয়া অফ শেডেড পোর্শন। ঠিক আছে, এই হয়ে গেল অ্যাপ্লিকেশন অফ ইউএলডি। ঠিক আছে, এবার এখানে তোমাকে শুধু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এর ক্যালকুলেশন বলেছে, এভাবে তুমি ক্যালকুলেশন করে নিতে পারলে। এরপরে আমরা অঙ্ক করব, সেখানে আরো জায়গাটা ক্লিয়ার হবে। এবার একটা এসএফডি বিএমডি একটা দেখাই, একটা দেখে নাও। এই ফার্স্ট এই ইউনিটে কারো সমস্যা আছে কিনা বলো তাহলে।
সৌমেন ক্লাস বুঝতে পারো? সৌমেনের সঙ্গে ক্লাস কথা বলিনি কোনোদিনও। হ্যাঁ স্যার বুঝতে পারি। সৌমেন দেখে দেখে আসো না, কোনো কোশ্চেন থাকে না কেন মনে? স্যার এই কয়েক সপ্তাহ দেখার একবার সময় পাচ্ছি না। তাহলে দেখো, সময় তো আমিও পাই না, ঠিক আছে, তোমাদের পড়ানোরও সময় পাই না, ঠিক আছে, এবং তার মধ্যেও তো পড়াই। স্যার ক্লাসগুলো স্যার দেখি স্যার। এগুলো একটু দেখো, তাহলে মনে কোনো প্রশ্ন হয় না, ঠিক আছে। এটা একটা রয়েছে এখানে আরেকটা জিনিস তোমাদের আলোচনা করব, একটা পয়েন্ট এখানে বলতে ভুলে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এই তুমি আমাকে বলো তো, যে আমি তোমাদের কি বলেছিলাম? আমি প্রথম দিন বলেছিলাম যে এই P1 P2 P3 এই কিন্তু লোড কম্বিনেশনে আমরা মেনলি করি না। আমরা যখন একটা আইএলডি ড্র করি, আমরা ইউনিট লোডকে, ঠিক আছে, এই পার্টিকুলার ধরো সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে, এর এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে মুভ করাই, ঠিক আছে। এবার তোমাকে যদি বলা হয়, অনুশ্রী তোমাকে বলছি, এই y1 মানে কি? এখানে y1 মানে কি? y1 বলতে কি বোঝো? এই প্রশ্নটা লাগবে না, পরীক্ষার জন্য কিন্তু দরকার নেই, ঠিক আছে, কিন্তু এই কনসেপ্টটা জানা উচিত, যেখানে y1 যে হলো, y1টা কি জিনিস? মানে লোডটা যদি স্যার ওই পজিশনে পড়ে, তাহলে তার জন্য বেন্ডিং মোমেন্টে কন্ট্রিবিউট কতটা করবে? ভেরি গুড। লোড, আচ্ছা 1 ইউনিট লোড, দেখো ও কি বললো, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, এটা এ বি আর এটা সি। আমি তোমাদের কি বলেছিলাম, যে মুভিং লোডটা এই স্প্যানের মধ্যে দিয়ে তোমার পাস করবে, খুব ভালো কথা। এবার আমি কিন্তু এই ইন্টারেস্টেড না, আইএলডি এই মুভিং লোডটা যে এখান থেকে ধরো এই ডিস্টেন্সটা এক্স ডিস্টেন্সের আইএলডি নিয়ে আমার কিন্তু কোনো ক্যালকুলেশন এখানে প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে এই সি পয়েন্টটার বেন্ডিং মোমেন্টের আইএলডি। তার মানে লোডটা, যে ইউনিট লোডটা এই পজিশনে রয়েছে, ঠিক আছে, 1 ইউনিট লোডটা এই পজিশনে থাকার সময়, ঠিক আছে, সে সি পয়েন্টে কি বেন্ডিং মোমেন্ট কন্ট্রিবিউট করলো, ঠিক আছে। আমরা তোমার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, যেটা তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে শিখি, সেখানে কি আমরা ডিফারেন্ট সেকশন, যদি বেন্ডিং মোমেন্ট তোমাকে বলা হয় একটা তোমার স্ট্যাটিক লোড, ঠিক আছে, স্ট্যাটিক লোড যেরকম শিখে এসেছো, তার ক্ষেত্রে একটা বেন্ডিং মোমেন্ট ড্র করো। তুমি এই একটা বিএমডি ড্র করলে, তার কিন্তু এই সেকশনের বিএমডির ভ্যালুর সাথে, ধরো এটা বিএমডি ম্যাক্স, এটা ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, বিএমডি ম্যাক্স, ঠিক আছে, এই বেন্ডিং মোমেন্টের ভ্যালুর সাথে এই ধরো সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্সে একটা সেকশন নিলে, সেই সেকশনের একটা বিএমডি তুমি ক্যালকুলেশন করলে, তার কিন্তু কোনো রিলেশন নেই কিন্তু, ঠিক আছে। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, মিড পয়েন্টের বেন্ডিং মোমেন্ট, আর এই পার্টিকুলার যে তুমি বেন্ডিং মোমেন্টটা পেলে, বেন্ডিং মোমেন্ট 1 ধরো পেলে, এটা সাপোর্ট এ থেকে এক্স দূরত্বের স্প্যানের বেন্ডিং মোমেন্ট। প্রত্যেকটা স্প্যানের বেন্ডিং মোমেন্ট আলাদা, কিন্তু ইউডিএল এর ক্ষেত্রে কি হয়, আমি এই সি পয়েন্টের যে বেন্ডিং মোমেন্টের আইএলডি আঁকছি টোটাল, ঠিক আছে, এই বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা, এটা আইএলডির বেন্ডিং মোমেন্ট অবশ্যই, এই আইএলডি ফর বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, ঠিক আছে, এই আইএলডি যে তুমি ড্র করেছো সি পয়েন্টের জন্য, টোটাল ডায়াগ্রামটা কিন্তু ওই সি পয়েন্টের বেন্ডিং মোমেন্টকে কন্ট্রিবিউট করে, তার আলাদা কোনো তোমার নেই, গুরুত্ব এখানে নেই, ঠিক আছে। এই y3 কি জিনিস সুরাজ? y3 তাহলে কি হবে? y3 কি হবে? হ্যাঁ স্যার, y3 কি হবে? y3 মানে কি? এই y3 কি হলো? y3 স্যার অর্ডিনেট স্যার, বেন্ডিং মোমেন্ট আইএলডির অর্ডিনেট। দেখো বলতে পারলে না, কিন্তু লোডটা যখন এই পার্টিকুলার পয়েন্টে 1 ইউনিট লোডটা যখন থাকবে, 1 ইউনিট লোড যখন এই পার্টিকুলার পয়েন্টে থাকবে, তার এফেক্টকে আমাকে ক্যালকুলেট করতে হবে। এই হচ্ছে তার এফেক্ট, এই P3 আর Y3, এই এফেক্টটাকে আমি ক্যালকুলেট করে সি পয়েন্টের আইএলডি বের করব। বোঝা গেল? এই প্রত্যেকটা পয়েন্টের এফেক্টগুলোকে তুমি ক্যালকুলেট করে মূল সি পয়েন্টের আইএলডি তুমি ক্যালকুলেট করছো। যখন তুমি এমনি
একটা স্থির লোডের জন্য, ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট ড্র করেছিল, তখন কি এই কনসেপ্ট ছিল তখন? না স্যার, তখন তো এই কনসেপ্ট ছিল না। এটা আইএলডির ক্ষেত্রে, এটা আগের দিনও বলেছিলাম, আগের দিন জাস্ট শুনেছিলে, আজকে জায়গাটা বুঝলে। এবার আসো এখানে আরো কটা পেজ নিয়ে নিই। ল্যাগ করে যাচ্ছে তোমার আমার আইপ্যাডটা। আমি গিয়েছিলাম কালকে সাউথ সিটির নিচের থেকে নেওয়া আর কি, ওখানে বেসমেন্টে একটা অ্যাপেলের স্টোর রয়েছে, ওরা বললো নিয়ে আসতে হবে, কিন্তু যা ডাটা রয়েছে সব ডাটা ওরা মুছে যায়। না, ল্যাক করলে এখন ল্যাক নিয়েই কাজ করতে হবে, কিন্তু ডাটা মুছে গেলে আমার খুব অসুবিধা এই মুহূর্তে। এটা হচ্ছে 40 কিলো নিউটন, এটা 40 কিলো নিউটন। এই কোশ্চেনটা খুব ভালো করে দেখো, ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। এটা হচ্ছে 60 কিলো নিউটন, এটা 60 কিলো নিউটন, এটা হচ্ছে 80 কিলো নিউটন, ঠিক আছে, এটা 80 কিলো নিউটন। সাপোর্ট কি? এটা এ সাপোর্ট, এটা বি সাপোর্ট, ঠিক আছে। এখান থেকে এই ডিস্টেন্সটা কত? এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার, এটা 2 মিটার, ঠিক আছে। এখান থেকে ডিস্টেন্সটা 2 মিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে 4 মিটার, এই ডিস্টেন্সটা 4 মিটার। এদের মধ্যে ডিস্টেন্স কত? এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2 মিটার, 2 মিটার। এবার আর কি রয়েছে? এখানে একটা রয়েছে ইউডিএল, ইউডিএলটা 10 কিলো নিউটন পার মিটারের ভ্যালু। এর মাঝে একটা পয়েন্ট আমি নিলাম সি পয়েন্ট, ঠিক আছে, সি পয়েন্ট নিলাম। এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার, ঠিক আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার, ঠিক আছে। এবার তোমাকে বললো যে সি পয়েন্টে একবার বেন্ডিং মোমেন্টের আইএলডি আঁকো, সি পয়েন্টে, ঠিক আছে, একবার শেয়ার ফোর্সের আইএলডি আঁকো, ঠিক আছে, এবং তার ভ্যালুটা ক্যালকুলেট করো। অর্পণ কি করে রাখছো? এরকম কালো দেখাচ্ছে কেন অর্পণকে? অর্পণ কি বিল নিয়ে খুব ব্যস্ত নাকি মার্চের? আচ্ছা দেখো, এর আমি কি, ও শুনতে পাচ্ছে না, তো এই সি পয়েন্টে প্রথমে আমি শেয়ার ফোর্সের আইএলডিটা আঁকবো। ব্যাস, শেয়ার ফোর্সের আইএলডি আঁকা তো কি আছে বলতে পারো স্যার, এর মধ্যে তো এমন কোনো বাহাদুরি কিছু নেই, আমরা অনেক ভারী জিনিস শিখে এসেছি। তো এই সি পয়েন্টের আইএলডি আমরা আঁকতে পারবো, ঠিক আছে। এই সি পয়েন্টের আইএলডি প্রসিডিওর কি? এই সি পয়েন্টে একটা ভার্টিক্যাল গাইডেড রোলার, এখনই লাস্ট বলবো এই জায়গাটা, হ্যাঁ, আর এই বারবার এই কথাগুলো বলবো না, তাই তো বলা বেশি কথা হয় না। সি পয়েন্টে একটা ভার্টিক্যাল গাইডেড রোলার তুমি দিলে, এবার ভার্টিক্যাল গাইডেড রোলার দেওয়ার পর তুমি কি করবে? রাইট হ্যান্ড সাইডকে আপওয়ার্ড আর লেফট হ্যান্ড সাইডকে ডাউনওয়ার্ড করবে, হলো, তারা পরস্পর প্যারালাল থাকবে। এই তো তোমার শেয়ার ফোর্স। ব্যাস, শেয়ার ফোর্স ডায়াগ্রাম তুমি এঁকে ফেলো। এটুকুন আঁকতে পারবে না? এটা হয় নাকি? এটা প্যারালাল হবে। স্কেল দিয়ে একটু ভালো করে আঁকি এই ডায়াগ্রামটা, এরপর থেকে সব রাফ আঁকবো, কারণ এতেই তোমরা মূল বেসিকটা তৈরি হবে। তাহলে এই, ঠিক আছে, এরা প্যারালাল, স্কেল দিয়ে গেছি বলে এক্স্যাক্টলি প্যারালাল। আর থিটাটা আমি লিখছি না, ঠিক আছে, ফালতু এই ডায়াগ্রামটাকে নোংরা করব না। আর এদের টোটাল কত হয়? এটা 1 ইউনিট হয়, এটা আমাদের 1 ইউনিট হয়, এটা আমাদের 1 ইউনিট হয়, এটা 1 ইউনিট, 1 ইউনিট, ঠিক আছে। আচ্ছা, এটুকুন ডিস্টেন্সকে জেড বলে, এটা মনে হয় আগের দিনও বলেছিলাম, যে বলেছিলাম অনুশ্রী এটুকুন ডিস্টেন্সকে জেড হিসেবে আমি ক্যালকুলেট করব, আর টোটাল ডিস্টেন্সটাকে আমি এল হিসেবে কনসিডার করব, টোটাল ডিস্টেন্সটাকে আমি এল হিসেবে কনসিডার করব, টোটাল ডিস্টেন্সটাকে এল হিসেবে কনসিডার করব। আচ্ছা, এটা কি হলো? এটা আমার পজিটিভ সাইড হয়ে গেল, এটা আমার নেগেটিভ সাইড হয়ে গেল। এই ভ্যালুটা কত হচ্ছে? এই ভ্যালুটা হবে জেড বাই এল, জেড বাই এল, ঠিক আছে, জেড বাই এল। তাহলে টোটালটা কত? 1। তাহলে ওপরের এইটা কত হয়? মানে সি পয়েন্টের জাস্ট রাইটের ভ্যালুটা কত হবে? সি পয়েন্টের জাস্ট লেফটের ভ্যালুটা হয়ে গেল জেড বাই এল, 1 minus z by l, 1 মাইনাস জেড বাই, 1 মাইনাস জেড বাই এল। দাঁড়াও আগে দেখি এর আগের দিন করিয়েছিলাম কিনা, নাহলে তো অনেকে এই যারা কনসেপ্টটাই ক্লিয়ার হবে না। স্যার জেড বাই এল এলো কোথা থেকে?
এটা বলিনি না, ও এটা বলিনি, এটা ঠিক আছে, এটা মনে রাখো, এটা প্রমাণ করা যায়, বুঝছো? প্রমাণে আর যাচ্ছি না। এই জেড বাই এল কোথা থেকে এলো প্রমাণ দরকার নেই, আমাদের শুধু এই ভ্যালুটা দরকার। এই পার্টিকুলার ভ্যালুটা হবে জেড বাই এল, ঠিক আছে? এই পার্টিকুলার জায়গাটা জেড বাই এল, প্রমাণ তো করে দেওয়া যেতে পারে, এক লাইনের প্রমাণ আছে। এটা জেড বাই এল, আর মানে হচ্ছে এই সি পয়েন্টের জাস্ট লেফট, ঠিক আছে? সি পয়েন্টে তো শেয়ার ফোর্স জোন ক্যালকুলেট করবো, ডাইরেক্ট সি পয়েন্ট বলে তো কিছু ব্যাপার নেই, সি পয়েন্টের জাস্ট লেফট জাস্ট রাইট। তাহলে জাস্ট লেফটটা আমি করবো জেড বাই এল, জাস্ট রাইটটা করবো 1 মাইনাস জেড বাই এল, ঠিক আছে? এবার জেড কি জিনিস? জেড হচ্ছে যে পার্টিকুলার পয়েন্টে শেয়ার ফোর্স ক্যালকুলেট করতে বলবে, ঠিক আছে, তার লেফট যেই সাপোর্টটা রয়েছে, লেফট সাপোর্ট থেকে সেই পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে জেড, আর পুরো স্প্যানের ডিস্টেন্স হচ্ছে এল, ঠিক আছে? এটুকুন লিখলাম। হ্যাঁ বলো। জেড বাই এলটা ওই লেফটের ভ্যালুটা বললেন তো? জাস্ট লেফট, নিচে তো লিখেছি, বুঝতেই তো পারছো, জাস্ট লেফট। এটা আবার জিজ্ঞাসা করা কি আছে? ঠিক আছে, আগেরবার আমি শুনলাম 1 মাইনাস, ঠিক আছে? এটা রাইট, এটা রাইট, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইন হচ্ছে 1 মাইনাস জেড বাই এল, টোটালটা 1 ইউনিট। তাহলে এই টোটালটা 1 ইউনিট, তাহলে এটুকুন যদি জেড বাই এল হয়, ওপরেরটা 1 মাইনাস জেড বাই এল হবে না? ঠিক আছে, এবার আসো, আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি, এবার আমি শুধু ভ্যালুতে, এটা প্রথমবার শেখালাম যে এটুকুন লিখলাম। এবার আমাকে একজন করে ভ্যালু বলতে থাকো। জেড বাই এল এর ভ্যালু কত হচ্ছে এখানে? 4, আর এদিকে হচ্ছে আপনার 2, 6, 8, 10, 14, তাহলে হচ্ছে 4/14 মানে 2/7, ঠিক আছে? আমার কাছে ক্যালকুলেশন করা আছে, আমার সামনে একটা খাতাতে, আমি এটা তো ক্যালকুলেশন না করে রেখে কখনো যাবে না। তাহলে জেড বাই এল তোমার এলো হচ্ছে 2/7, ঠিক আছে? আচ্ছা 1 মাইনাস জেড বাই এল কত হচ্ছে? তাহলে হচ্ছে 1 মাইনাস 2/7, তার মানে 5/7, 5/7। একদম এই কথাটাই বলবে, সি পয়েন্টের জাস্ট লেফট সাইড জাস্ট রাইট সাইড, যে টেকনিক্যাল কথায় বলবে এই জায়গাগুলো, ঠিক আছে? এই দুটো অর্ডিনেট তুমি পেলে। আর কি কি তোমার প্রয়োজন? ড্রটা আগে করে নাও। এই পার্টিকুলার এই 40 কিলো নিউটন যে রয়েছে তার নিচের অর্ডিনেটটা প্রয়োজন, ঠিক আছে? এই 60 কিলো নিউটন যে রয়েছে তার নিচেরটা প্রয়োজন, এই 80 কিলো নিউটন যে রয়েছে তার নিচেরটা প্রয়োজন। নাম দিয়ে দিই, এই 40-এর নিচে যেটা রয়েছে তার নাম দিলাম হচ্ছে y1, ঠিক আছে? এটার নাম দিলাম হচ্ছে y2, এটার নাম দিলাম y3, ঠিক আছে? এই তিনটে নাম দিলাম, পজিটিভ নেগেটিভ যেরকম রয়েছে সেরকম। এই নিচের পোর্শনটা হচ্ছে নেগেটিভ পোর্শন, আর এই ওপর পোর্শনটা হচ্ছে পজিটিভ পোর্শন, এটা হলো। আচ্ছা এবার ইউডিএল যেটুকুন রয়েছে সেটুকুন পোর্শন হচ্ছে হ্যাচিং পোর্শন, ঠিক আছে? হ্যাচিং পোর্শন আমি দেখালাম আগেরটাতে, এটাতেও সেম। এই ইউডিএল এই সি পয়েন্টটা পর্যন্ত, সেটা আলাদা কালি ইউজ করি। এটুকুন আমার হ্যাচিং পোর্শন গেল, এটুকুন আমার হ্যাচিং পোর্শন গেল, ব্যাস। এবার এই অর্ডিনেটগুলোর আমাকে ভ্যালু বের করতে হবে। তাহলে y3 হলো, এটা আমি নাম দিয়ে দিচ্ছি y4, এটুকুনের ভ্যালু হচ্ছে y4, এখান থেকে এটুকুনের ভ্যালু y4। আচ্ছা বের কি করে করব এই ভ্যালুগুলো? কি মনে হয় অনেক, এগুলো বের কি করে করব? এই y1 এর ভ্যালুটা তুমি বের কি করে করবে? একটা শুধু দেখাবো কি করে বের করব, ঠিক আছে? একদম বলা উচিত ইয়ার, এগুলো ছোট জিনিস, ঠিক আছে? সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি এগুলো বের করব, ঠিক আছে? তাহলে আমি একটা দেখিয়ে দিচ্ছি, আমি হচ্ছে এই প্রথমটা দেখিয়ে দিই, এই y4টা কি করে বের করছি সেটা দেখিয়ে দিচ্ছি। বাদবাকি দেখো, বাদবাকি ভ্যালুগুলো আমি যখন কোশ্চেনটা করে রেখেছি আমার খাতায় সিমিলার ট্রায়াঙ্গেল ধরে আমি ভ্যালুটা বের করে রেখেছি, ঠিক আছে? তোমরাও সিমিলার ট্রায়াঙ্গেল ধরে ভ্যালুগুলো বের করে নেবে, প্রসিডিওর সেম। তাহলে আমি প্রথমে এটুকুন নিচ্ছি, প্রথমে আমি নিচ্ছি হচ্ছে 5/7, আর টোটাল ডিস্টেন্স হলো 4, এটা 4, 5, 6, 7, 8, 9, 10, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 10, ঠিক আছে? আমি রাইট হ্যান্ড সাইডটাকে বের করি, তাহলে কত হলো 5/7/10, ঠিক আছে? আর এটা কোথায়? এটা হচ্ছে y4 ধরো বের করব, ঠিক আছে? তাহলে y4 কত হচ্ছে? এটাকে y4 তো স্যার y4ই লিখবেন, এটা কত হচ্ছে আবার কি এটাই বের করবেন। আর এটুকুন ডিস্টেন্স কত? এই বি পয়েন্ট থেকে y4 এর ডিস্টেন্স কত হচ্ছে? 2 কমে যাবে মানে 8 হচ্ছে এটার ডিস্টেন্স, 8 হচ্ছে এটার ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে বের করো y4 এর ভ্যালু হচ্ছে তোমার 5 × 8/10, 5 × 5, 5 × 2 = 10, এটা হচ্ছে 4, ঠিক আছে? 4/7 তো নিচে রয়েছে, 7 চলে গেছে, হ্যাঁ 7 রয়েছে,
তাহলে এটা হলো হচ্ছে 4/7, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো আসি, y4 এর আমার ভ্যালু এলো হচ্ছে 4/7। আচ্ছা y2 এর ভ্যালু হচ্ছে 3/7। স্যার কোথা থেকে লিখলেন? আমি আগে করে রেখেছি, আমার সলভ খাতাটা আমার সামনে আছে, আমি দেখে দেখে লিখছি, ঠিক আছে। আমি এভাবে লিখছি, তোমাকে এটা সিমিলার ট্রায়াঙ্গেল ধরে করতে হবে। 2/7, y1 এর ভ্যালু কত হচ্ছে? y1 এর ভ্যালু হচ্ছে 1/7। দেখো এতটুকু নিয়ে দেখো কোনো সমস্যা আছে কিনা, বেসিক জায়গা তো, এখানে সমস্যা থাকলে তো হবে না পরবর্তী সময়। সবার ক্লিয়ার? আসো পরের জায়গাতে আসছি। আমাকে অনেকে বললো স্যার আপনি দুটো কঠিন সাবজেক্ট নিয়ে শুরু করলেন, ঠিক আছে, পরীক্ষা দেরি আছে, আপনি একটা স্ট্রাকচার শুরু করলেন, যদি বিল্ডিং মেটেরিয়াল, সার্ভে এগুলো শুরু করতেন, এগুলো তো পড়ানোর কি আছে বলো, এগুলোতে তো সময়, পরীক্ষা যখন 1 মাস বাকি থাকবে, এগুলো মাথায় আর ঢুকবে? এগুলো কোনোদিন মাথায় ঢুকবে না, এগুলো আগেই রেডি করতে হয়। আমি নিজে অনেক ভুল করেছি জীবনে, ফলে ভুল করে করে শিক্ষাগুলো পেয়েছি, ফলে যে তোমাদের যাতে একটা আশা নিয়ে আমার কাছে এসেছো, সেটুকুন যাতে ফুলফিল করতে পারি, সেটাই আমি সবসময় সচেষ্ট সেই লাইনে। আচ্ছা তাহলে কত হয়ে গেল এর শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আচ্ছা বলো অনুশ্রী, তুমি বলো শেয়ার ফোর্স কত হবে সি পয়েন্টে, বলো কত হবে? আমি এদিক দিয়ে শুরু করি না, এদিক দিয়ে 1/7 দিয়ে শুরু করি, একবারে সব কটা ফোর্স তাহলে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। তাহলে 40 ইন্টু, হ্যাঁ এটাই আমি দেখার জন্য প্রশ্নটা করলাম, এই মাইনাসটাও বলে কিনা, ঠিক আছে। 40 ইন্টু -1/7, তারপর এটা আসো। আচ্ছা এই একটা জায়গায় বলবো, ঠিক আছে, আগে আমি এটা পড়ে দিই, 60 কিলো নিউটনটা বলি। 60 ইন্টু কত হচ্ছে? 60 ইন্টু 3/7, 60 ইন্টু 3/7, তারপর এটা কত হচ্ছে? প্লাস, এখানে প্লাস চিহ্ন দিই, প্লাস 80 ইন্টু 2/7, 80 ইন্টু 2/7 হলো। আচ্ছা এটা হয়ে গেল পয়েন্ট লোডগুলো। এবার ইউডিএলটাতে আসো। ইউডিএল হচ্ছে 10 কিলোনিউটন পার মিটার। এর লোডিং কন্ডিশনটা কি করে লিখবো? দেখো প্রথমে এই ট্রাপিজিয়ামটা ধরে নিচ্ছি, আমি সবুজ হ্যাচিং দিয়ে একে একবার সেকেন্ড হ্যাচিং করলাম। প্রথমে এই লেফট সাইডের টুকুন আলাদা করে ধরবো, তারপর রাইট হ্যান্ড সাইডের তোমার ট্রাপিজিয়ামটার আমি এরিয়া ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় সমষ্টি ইন্টু উচ্চতা, এটাই তো ফর্মুলা। তাহলে হাফ হাফের মতো হলো, সমান্তরাল বাহুদ্বয় সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয় কত? -1/7 আর মাইনাস এটা হচ্ছে 2/7, এটুকুন হচ্ছে 2/7, -2/7, ঠিক আছে, -2/7 ইন্টু উচ্চতা, উচ্চতা 2, এই হয়ে গেল হচ্ছে তোমার এই লেফট হ্যান্ড সাইডের ট্রাপিজিয়ামের এরিয়া তুমি পেয়ে গেলে। এবার রাইট হ্যান্ড সাইডের কত হবে? প্লাস। খুব নোংরা হচ্ছে জায়গাটা, বলে দিচ্ছি তো, ঠিক করে নেবে কিন্তু, নিজের নোটটা ফেয়ার করবে। হাফ ইন্টু, তাহলে এটা কত হচ্ছে? 10 ইন্টু হাফ ইন্টু 5/7, এটা হচ্ছে 5/7 আর এটা হচ্ছে 4/7, ঠিক আছে। হাফ ইন্টু 5/7 প্লাস 4/7, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় সমষ্টি ইন্টু উচ্চতা, ঠিক আছে। আমি থার্ড ব্র্যাকেট দুবার পরপর হয়ে গেল, দেখে নেবে এটা ক্যালকুলেশন করে আসছে 51.42 কিলো নিউটন। এই তোমার হয়ে গেল শেয়ার ফোর্স ক্যালকুলেশন শেষ। এই জাতীয় সোজা অঙ্ক দেয় কিন্তু এসটিএমপিএসসিতে, এটা বিম দিয়ে দেবে তোমার শেয়ার ফোর্স বলছি, এটা হচ্ছে আইএলডি ফর শেয়ার ফোর্স, ঠিক আছে। আবার কেউ বলে স্যার আপনি শেয়ার ফোর্স বলেছেন, ঠিক আছে, তো এসএফডি নয়, এটা আইএলডি হচ্ছে, ঠিক আছে, শেয়ার ফোর্সের। এই হয়ে গেল সি পয়েন্টের জন্য ক্যালকুলেশন শেষ। ক্যালকুলেশনটা দেখো কারোর বুঝতে অসুবিধা আছে কিনা? কোনটা বলো? -1/7 আর -2/7 কেন দিলাম? এখানে কি চিহ্ন আছে? এটা কি আছে? এটা লেফট সাইড, এটা রাইট সাইড, ঠিক আছে। লেফট সাইডে কি রয়েছে? মাইনাস আছে না? তা দেবে না? অনেক ক্লাসগুলো দেখো একবার, ঠিক আছে, এরকম সুন্দর করে হোয়াটসঅ্যাপে একটা হিরো হয়ে ছবি দিয়ে কোনো লাভ নেই এগুলো করে, ঠিক আছে, এগুলো করে কোনো লাভ নেই। এইসব না করে ক্লাসগুলো দেখো, দেখবে ভালো শিখতে পারছো জিনিসগুলো। আমি কিন্তু নিজের জীবনে খুব ডেডিকেটেড ছিলাম যে একটা সরকারি চাকরি পেতে হবে, ঠিক আছে,
অনেক চেষ্টা করেছি, মানে অনেক বছর ধরে। আমাদের সময় তো এরকম পট করে পরীক্ষাও সে সময় বেরোতো না, বহুদিন ধরে লেগেছিলাম। এবার এই আসো এর বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি বললাম, যখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেই পার্টিকুলার পয়েন্টে তোমাকে ড্র করতে বলবে সেখানে আগে একটা ইন্টারনাল হিঞ্জ দিয়ে দেবে, এবার ইন্টারনাল হিঞ্জটাকে স্যাগিং মোমেন্ট করাবে, ব্যাস আর কি আছে। তাহলে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়ে গেল, এই হয়ে গেল এর বিএমডি ড্র হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা বিএমডির আরও কিছু প্রপার্টি আমি বলেছিলাম। বিএমডি তো আজকে এঁকেছি কি, আজকে মনে হয় আঁকিনি একটাও বিএমডি, এই প্রথম আঁকছি। তাহলে এটা হচ্ছে θ1, এটা θ1, এটা θ2। এই θ1 প্লাস θ2 কত বলেছিলাম? 1। θ1 প্লাস θ2 ইউনিট হবে, ঠিক আছে। শিয়ার ফোর্সে যেমন এটা ইউনিট ছিল, এই 1 ইউনিট, এটার ক্ষেত্রে এটাও 1 ইউনিট হবে, এটা হবে 1 ইউনিট, ব্যাস। এখানে তো আর কিছু নেই। এবার এটা ড্র করো, এটা সম্পূর্ণটাই পজিটিভ, ঠিক আছে। এই একটা হলো, এটা θ1, এটাও θ1, এটা θ1, এটাও θ2, ঠিক আছে। এটা হলো, এটা একটা অর্ডিনেট হলো। আর কি কি অর্ডিনেট আছে ধরো, এগুলোকে একটু ছোট করে স্যার দাগগুলো কেটে নিন। দাগগুলো ছোট করে কাটলে কি করে হবে, বড় করে না আঁকলে তো বুঝতে পারবে না। না না না, ওটা বলছিলাম, তাহলে স্ক্রিনটা ছোট করলে আপনি দেখতে পেতেন একসাথে। না হয় না, স্ক্রিন ছোট, এর আইপ্যাডের স্ক্রিন ছোট হয় না গো। এই গেল। এবার এই অর্ডিনেটগুলো এবার ড্র করি। তাহলে এটা হলো তোমার y1, এটা y1, ঠিক আছে। এই y1 কার জন্য? 40 কিলো নিউটনের জন্য। 60 কিলো নিউটনের জন্য নাম দিই হচ্ছে y2। আচ্ছা y1 বলতে আবার এটুকুন ডিস্টেন্স, কিন্তু আমি এইটুকুন ডিস্টেন্স কিন্তু, ঠিক আছে। এটা y1, এর ক্ষেত্রে হচ্ছে এটা y2, এটুকুন ডিস্টেন্স হচ্ছে y2, ঠিক আছে। এটা y2, এটা y2, এটা হচ্ছে তোমার y3, এটা y3 হলো। আর কিছু লাগবে? y1, y2, y3 হলো, হ্যাঁ। আর হ্যাচিং পোর্শনটা ইউডিএল এর নিচে, ইউডিএল এর নিচের হ্যাচিং পোর্শনটা একটু দাঁড়াও তো, এটুকুনি, ঠিক আছে। চলো, ইউডিএল এর নিচের হ্যাচিং পোর্শনটা এটুকুনি, এই। এবার এটার জন্য এই ইউডিএল এর নিচের আমি এভাবে দিলাম, তাহলে পার্থক্যটা বুঝতে পারবে, ঠিক আছে। এই হলো হ্যাচিং পোর্শন, আর আমার দরকার এই y4, এই y4। এ কটা অর্ডিনেটের আমার ভ্যালু দরকার, এ কটা অর্ডিনেটের ভ্যালু আমি পেলে সম্পূর্ণ ক্যালকুলেশনটা হয়ে যাবে। এবার আমাকে বলো, আমি কাকে জিজ্ঞাসা করি? আমি y4টা বের করতে বলছি, ঠিক আছে। আমি প্রথমে আমি পজিটিভের যেটা সবচেয়ে কাছে রয়েছে সেটাকে আগে বের করি। y4 এর ভ্যালু কত হবে কি মনে হয়? কিভাবে ক্যালকুলেশনটা করব? কাকে বলি? আবির বলো, y4 এর ক্যালকুলেশনটা কি করে করব? আচ্ছা y4 এর আগে এটা দরকার তো, হ্যাঁ এটা দরকার। এই মাঝখানের এটা কি করে করব? এটা বলো কি হবে? মাঝখানের ম্যাক্স অর্ডিনেটটা যে পয়েন্টে বের করতে হবে তার ভ্যালুটা বলো কত হবে? ab বাই l। এটা আগের দিন করিয়েছি, দেখো এই যে ab বাই l, ab বাই lটাও প্রমাণ করা যায়, ঠিক আছে। এগুলো আর প্রমাণে গেলাম না। এটা ab বাই l আর ওটা হচ্ছে তোমার z বাই l, ঠিক আছে। একটা z বাই l আর ab বাই l, এটা দুটো মনে রাখলে। আর যদি জাস্ট লেফটটা z বাই l হয় তাহলে জাস্ট রাইটটা হবে কি হবে? ওটা এটা 1 মাইনাস z বাই l, এ তো পারবে ওটা। এটা গেল। আচ্ছা সম্পূর্ণ করাবো আজকে, যত সময় লাগুক। তাহলে ab বাই l, ab বাই l, ab বাই l, এটুকুনি a, এটুকুনি a, মানে ওই সি পয়েন্টার, একটা সাইড এ একটা সাইড বি। চলো এবার তাহলে এর কতটা ইয়ে দেখি, মানে যেটা জেড ছিল, ঠিক আছে, জেড এখানে সেটা এ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 2 2 4 মিটার, আর এটা হচ্ছে তোমার 10 মিটার, ঠিক আছে। তাহলে এবি বাই এল তাহলে কত হলো? 4 × 10 ডিভাইডেড বাই 14, তাহলে কত হচ্ছে দেখো অ্যান্সার 20/7। 20/7, ঠিক আছে, 20/7। এবার আমি y4টাকে আমি সবসময় আমার ক্যালকুলেশনের জন্য আমি রাইট হ্যান্ড সাইডে পর পর ক্যালকুলেট করি, যেটা কোনোটা মিস না হয়ে যায়। আমি এমনও পরীক্ষা দিয়েছি মাঝখানে একটা আমি মিস হয়ে গেছে আমার, ঠিক আছে। ওই অভিজ্ঞতাগুলো থেকে নিয়ে এগুলোকে আমি রেকটিফাই করেছি জীবনে।
তাহলে এবার আমি y4টাকে বের করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এটা y4 বা এভাবে আঁকি, সব বড় ট্রায়াঙ্গেলটাকে ধরে নিই, 20/7 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 10, 20/7 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু y4 ডিভাইড বাই কত হবে, এটুকুন ডিস্টেন্স, এটা কতটা, 2 বাদ যাবে 8 হবে, এটা হবে 8, ঠিক আছে। তাহলে এখান দিয়ে y4টাকে বের করো, এখান দিয়ে y4 হয়ে যাচ্ছে তোমার 16/7, 16/7, এটা এখানে যাবে, দাঁড়াও ক্যালকুলেশনটা তাও করে দেখি একবার, যদি একটা ভুল হয়ে যায় আর মেলানোই যাবে না, এত ইন্টু 8, হ্যাঁ 16/7, ঠিক আছে। এটা মুছে ফেললাম, কিন্তু ক্লাসটা তো রেকর্ডিং পাবে, সেখান থেকে এই জায়গাটা দেখে নেবে। তাহলে এটা হয়ে গেল 16/7, y4 এর ভ্যালু পেলাম 16/7, y2 দাঁড়াও আমার খাতায় সব করা আছে, এটা হচ্ছে 12/7, এটা 8/7, আর y1 হচ্ছে তোমার 10/7। অনেক বোঝা গেছে এই ক্যালকুলেশনগুলো, না এগুলো পরে অসুবিধা হবে, কি করে পেলাম, হ্যাঁ বুঝতে পেরেছো, ভেরি গুড। এবার আসো হচ্ছে এটার বিএমডি, বেন্ডিং বিএমডি কেন বলছি, বিএম এট দ্য পয়েন্ট অফ সি। তাহলে দেখো কিভাবে করব, ইউডিএলটা পরে দেখি, এটা কত, এটা হচ্ছে 40 কিলো নিউটন, 40 ইন্টু 10/7। আচ্ছা অনেক এখানে মাইনাস হবে, 40 ইন্টু 10/7, 10/7 এর আগে মাইনাস হবে না, মাইনাস হবে না, কি মনে হয়, মাইনাস কেন হবে, পজিটিভ তো, মাইনাসের আর কি গল্প আছে, শেয়ার ফোর্সের সময় মাইনাস ছিল। 40 ইন্টু 10/7 প্লাস কি কি লোড আছে, 60 আর 80, ঠিক আছে, 60 ইন্টু 12/7, 60 ইন্টু 12/7 প্লাস 80 ইন্টু 8/7, 80 ইন্টু 8/7 প্লাস এবার এই ইয়েটার ক্ষেত্রে তোমাকে করতে হবে, ইউডিএল এর জন্য দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করিনি, ঠিক আছে। তাহলে হ্যাচিং পোর্শনটার প্রথমে আমি, বা ধরো এই সি পয়েন্টের প্রথমে আমি লেফট সাইডটা বের করি, কত হবে, 10 ইন্টু ইউডিএল এর ভ্যালু 10, হাফ ইন্টু সমান্তরাল বাহু 10 সমষ্টি, হাফ ইন্টু সমান্তরাল বাহু মানে 10/7 প্লাস এটা কত, 20/7, হাফ ইন্টু সমান্তরাল বাহু 10 সমষ্টি ইন্টু উচ্চতা, হয়ে গেল এটা, ঠিক আছে। মানে এই হ্যাচিং পোর্শনটা লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডে আসি, প্লাস 10 ইন্টু হাফ, ঠিক আছে, এর ক্ষেত্রেও 10, তোমার যেহেতু ইয়েটা সমান, এক্ষেত্রে কত, 20/7, এটা 20/7 প্লাস এটা কত, 16/7, এটা শূন্যের মতো হয়ে যাচ্ছে, 16/7 হাফ ইন্টু সমান্তরাল বাহু 10 সমষ্টি ইন্টু উচ্চতা, ক্যালকুলেশনটা করবে 345.7 কিলো নিউটন মিটার। এটা তোমার এই সি পয়েন্টে যদি বেন্ডিং মোমেন্টের জন্য আইএলডি ড্র করো তাহলে তার ভ্যালু আসবে। কনসেপ্ট দুটো ক্লিয়ার হয়েছে? এই দুটো কনসেপ্ট বেসিক, এ দুটো না বুঝতে পারলে এরপর তাহলে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, আইএলডি বোঝা যাবে না। তাহলে দেখো বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ স্যার বোঝা গেছে। এরপরে পয়েন্ট চেঞ্জ করলে শুধু প্লাস বা মাইনাসটা চেঞ্জ হবে, বাকি প্রসেস তো একই। বাকি প্রসেস তো একই, ঠিক আছে। এবার একটা জায়গা আছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম, এটা পরে করাবো, ঠিক আছে, আগে ছোট ছোট বেসিক ব্যাপারগুলো করাই। এই বেসিক ব্যাপারটা আমি করিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে এফেক্ট অফ মুভিং লোড। এফেক্ট অফ মুভিং লোড। দেবো যদি শিলিগুড়িতে থাকো তো? হ্যাঁ স্যার শিলিগুড়িতে। শিলিগুড়িতে কি ঠান্ডা আছে না গরম পড়ে গেছে? ফ্যান এখনো চালাইনি, মানে ফ্যান চালানোর প্রয়োজন পড়ছে না। আর এখানে কলকাতা একেবারে বিচ্ছিরি অবস্থা শুনছি, মানে আমার বাড়ি মুর্শিদাবাদ, সেখানে অবস্থা খারাপ। আমি আগের বার রুরকিতে ছিলাম এই সময়, ওখানে অনেক সুন্দর এনভায়রনমেন্ট, ওখানে দারুণ ওয়েদার, ওখানে তারপরে কলকাতায় এসে
এ বি, এটা সি পয়েন্ট। এবার তোমাকে বললো এর শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ড্র করতে, ঠিক আছে? শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ড্র করতে আমি একবার রাফ তাড়াতাড়ি নিজে থেকে করে দিচ্ছি, আর বলছি না যে শেয়ার ফোর্স কীভাবে ড্র করবো, বেন্ডিং মোমেন্ট কীভাবে ড্র করবো। যদি তোমরা কেউ বুঝতে না পারো কোনো জায়গাতে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করো, ঠিক আছে? এই গেল, এই হলো, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ পজিটিভ, এটা আইএলডি, ঠিক আছে, অফ শেয়ার ফোর্স অ্যাট সি। এবার এই গেল, এটা পজিটিভ, এটা আঁকলাম হচ্ছে আইএলডি অফ বেন্ডিং মোমেন্ট সি, আইএলডি অফ বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স আঁকবো, ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার ফোর্স। আমরা কি পড়ছি বলো তো? আমরা পড়ছি এফেক্ট অফ মুভিং লোড। এই মুভিং লোডে কি এফেক্ট আসবে, ঠিক আছে, এই পার্টিকুলার শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ওপর লিখে দিচ্ছি। আগে লিখে দিই, তাহলে ভালো করে আরো বুঝতে পারবে। এটা ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স, এটা মানে কি? আচ্ছা, ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স, এই কথাটার মানে হচ্ছে শেয়ার ফোর্সের ভ্যালু, ঠিক আছে, পজিটিভ ম্যাক্সিমাম কখন হবে? যখন এই লোডটা, ধরো এই 1 ইউনিট লোডটা এই তোমার সিম্পলি সাপোর্টেড বিমের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পাস করছে, কিন্তু তোমার ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স চাই। সেই পার্টিকুলার টাইমে ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স হবে যেই সময়ে 1 ইউনিট লোডটা সি পয়েন্টের জাস্ট রাইট সাইডে প্লেস হবে, ঠিক আছে? সে সময় ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স হবে। এবার তোমাকে যদি বলা হয় ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার ফোর্স কখন হবে? ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার ফোর্স হবে যখন 1 ইউনিট লোডটা সি পয়েন্টের জাস্ট লেফটে অবস্থিত, ঠিক আছে? তখন ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার ফোর্স হবে। যদি বলা হয় ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কখন হবে? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হবে 1 ইউনিট লোডটা যখন এক্স্যাক্টলি সি পয়েন্টে অবস্থিত। বোঝা গেছে তিনটে পয়েন্ট যেটা বললাম? না বুঝতে পারলে বলো একবার। ডায়াগ্রামে তো তাই দেখা যাচ্ছে, ডায়াগ্রামেও তাই দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাটা এই নোটটা করে আমি বুঝিয়ে দিলাম, তা নাহলে পরে সমস্যা হতেও পারে কারোর। ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার ফোর্স, ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার ফোর্স কি? লোড ইজ প্লেসড জাস্ট লেফট টু সি। আর ম্যাক্সিমাম স্যাগিং বেন্ডিং মোমেন্ট লিখি, ঠিক আছে? পুরো ভাষাটাই লিখি, ম্যাক্সিমাম স্যাগিং বেন্ডিং মোমেন্ট। ম্যাক্সিমাম স্যাগিং বেন্ডিং মোমেন্ট কখন হবে? ম্যাক্সিমাম স্যাগিং বেন্ডিং মোমেন্ট লোড ইজ প্লেসড অ্যাট সি। বলেছিলাম যে যখন বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করবে তখন সেই পয়েন্টে লোড হবে, আর যখন শেয়ার ফোর্স ক্যালকুলেশন করবে ঠিক সেই পয়েন্টে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডে লোড হবে, ঠিক আছে? এটা একটু আগেও বললাম যে তুমি ভার্টিক্যাল গাইডেড রোলারটা লেফট সাইডে রাখো, রাইট সাইডে রাখো, তারপর সেকশনটাকে ব্রেক করো, তারপরে তার আইএলডি আঁকো, সেম ব্যাপার, এক জিনিস, ঠিক আছে? এবার আসো লোডের পজিশন, এর পরের জায়গাটা থেকে অনেক কোশ্চেন আসে। এবার ধীরে ধীরে আইএলডির মূল জায়গাতে ঢুকছে। এতক্ষণ পর্যন্ত লোড ছিল না। প্রথমে তো আইএলডি আঁকা বোঝালাম, আইএলডি কি জিনিস, ঠিক আছে? দুটো পদ্ধতি হলো, আমরা মুলার বুসলার ফর্মুলাটা ইউজ করে আঁকবো, ঠিক আছে? কারণ আমাদের আইএলডি আঁকাটা তো মূল ফেনোমেনা নয়, শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ভ্যালুটা ক্যালকুলেট করব। তারপরে আমরা শিখলাম যে পয়েন্ট লোড থাকলে শেয়ার ফোর্সের ভ্যালু কি করে ক্যালকুলেট করতে হয়। তারপরে আমরা শিখলাম যে বেন্ডিং মোমেন্ট থাকলে শেয়ার ফোর্সের ভ্যালু কি করে ক্যালকুলেট করতে হয়। কিন্তু আমাদের লোডটা তো মুভেবল। এতক্ষণ পর্যন্তই P1 P2 P3 এই লোডগুলো তো মুভেবল ছিল না, এগুলো ফিক্সড লোড ছিল। এবার আমরা ধীরে ধীরে মুভেবল লোডের দিকে এগোবো। এবার লোডের পজিশন, এই জায়গাটাকে আমি একটা পিডিএফ এর মধ্যে
লোডের পজিশন, ঠিক আছে। লোডের পজিশন, লোড কিরকম হতে পারে? লোড আমাদের 4 রকমের লোড হতে পারে। আমি একদম শিওর এইভাবে তোমার চার্ট করে কেউ পড়নি আগে, হয়তো পড়েছো, সব জায়গাগুলো পড়া। যারা এখানে অনেকে আছে যাদবপুরে পড়েছে, যাদবপুরে তো 100% পড়েছে, কিন্তু একটু তো পার্থক্য করে আমাকে বলতে হবে। এই চার্ট করে বললে কোনোদিন ভুলবে না। সিঙ্গেল মুভিং পয়েন্ট লোড, আমাদের 4 রকমের লোড হয়। সিঙ্গেল মুভিং পয়েন্ট লোড, এটা হচ্ছে 1 নম্বর কেস। 2 নম্বর কেস কি? 2 নম্বর কেস ইউডিএল। ইউডিএল লঙ্গার দেন স্প্যান, লঙ্গার দেন স্প্যান। 3 নম্বর কেস কি? ইউডিএল শর্টার দেন স্প্যান, ইউডিএল শর্টার দেন স্প্যান, ঠিক আছে। আর 4 নম্বর কি? 4 নম্বর মাল্টিপল মুভিং লোড, মাল্টিপল মুভিং লোড, ঠিক আছে। দেখো এই কেস 1 সিঙ্গেল মুভিং পয়েন্ট লোড অলরেডি আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল মুভিং পয়েন্ট লোড। এই এফেক্ট অফ মুভিং লোড, এটা সিঙ্গেল মুভিং পয়েন্ট লোডের আলোচনা শেষ। আচ্ছা আমাকে একটা উদাহরণ দাও তো, এরকম সিঙ্গেল মুভিং পয়েন্ট লোড কোথায় দেখেছো? কোথায় দেখেছো সিঙ্গেল মুভিং পয়েন্ট লোড? একটা মানুষ যদি হেঁটে যায়, দেখ মানুষ তো পা দিয়ে হাঁটে, মানুষ কি চাকা দিয়ে হাঁটে নাকি? এটা কি লিখেছে? মনোরেল। মনোরেল কি জিনিস জানি না, আমি ওই জায়গাটা দেখেছিলাম তোমার ওই সিনেমাটা, তোমার ঋত্বিক রোশনের ওই জাদু সিনেমা যে ছিল, ঠিক আছে, সিনেমার নাম ওই জাদু যে ইসে ছিল আর কি, নামটা মনে নেই আমার। ওখানে ওরা একরকম চাকা দিয়ে হাঁটতো, মনে আছে? খেলনা গাড়ির মতো এরকম ধরে হাঁটতো, একটাই মাত্র চাকা ছিল সামনে, মনে? হ্যাঁ কি বলো ওটাকে? স্কুটার টাইপের হাতে করে চালানো যায়, ওটাতে কিন্তু সিঙ্গেল মুভিং পয়েন্ট লোড ছিল, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বললাম? ইউডিএল লঙ্গার দেন স্প্যান, ঠিক আছে, ঠিক আছে। এই স্প্যানটা কত? স্প্যানটা হচ্ছে আমার এল, এই স্প্যানটা আমার এল, আমার ইউডিএল রয়েছে, আমার লোডিং পজিশন হচ্ছে এই ইউডিএল, এটা ইউডিএল, ইউডিএল এটা হচ্ছে আমি স্মল এল নিলাম, ঠিক আছে। ইউডিএল তোমার লঙ্গার দেন স্প্যান কোন ক্ষেত্রে হয় অনুশ্রী? ইউডিএল লঙ্গার দেন স্প্যান, আমরা ট্রেনের যে লোডটা হয় না ওটাকে ইউডিএল হিসাবে ক্যালকুলেশন করি, বুঝছো তো? এটা কি হিসাবে বলবো বলো তো? ইউডিএল লঙ্গার দেন স্প্যান, এটা উদাহরণ দাও। স্যার ওই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, হ্যাঁ ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ব্রিজের এক একটা স্প্যানকে আমি ধরলাম, একটা স্প্যান কত ছোট ছোট স্প্যান হয়তো, ঠিক আছে। একটা স্প্যান হচ্ছে ধরো 4 মিটারের একটা স্প্যান, একটা তোমার ট্রেন, সে তো ট্রেন অনেক বেশি লম্বা, ঠিক আছে। সেখানে হলো ট্রেনটাকে যদি আমি ইউডিএল হিসেবে ক্যালকুলেশন করেছি, তাহলে ইউডিএল ইজ গ্রেটার দ্যান স্প্যান হয়ে গেল, ঠিক আছে। এর ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স আঁকবো, আমাদের এই ইউডিএল এর পজিশন কোন জায়গাতে থাকবে যাতে ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স পাই, ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার ফোর্স পাই, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাই। কি বলতে চাইছি সেটা আগে ক্লিয়ার হয়েছে? কি খুঁজে বের করতে চাইছি? এই যে লিখলাম লোডের পজিশন, লোডের পজিশন থেকে আমি কি বলতে চাইছি? আমি ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স ক্যালকুলেট করতে চাইছি, ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার ফোর্স ক্যালকুলেট করতে চাইছি, আর ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে চাইছি। আগেটাতেও তাই করলাম, আগেটাতেও তাই করলাম, ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স, ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার ফোর্স, আর ম্যাক্সিমাম তোমার বেন্ডিং মোমেন্ট। এবারও তাই করব, ঠিক আছে, এবারও তাই করব। তাহলে ড্র করি জিনিসটা, বলো দেখি একটা নিজের কি মনে হয় তোমার? এই ইউডিএলটা গ্রেটার দ্যান স্প্যান, তাহলে ইউডিএলটাকে কোনখানে প্লেস করতে পারবো যাতে আমার ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স আসে? চিন্তা করো একটু, বলে তো দিলে তো কি মনে হয়, বলে দিলে তো ইতিহাস হয়ে যাবে না। একটু চিন্তা করে দেখো যে আমার ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স চাই, তাহলে আমি ইউডিএলটাকে কোথায় প্লেস করব? দেবজ্যোতি কি মনে হয়?
তো এই ইউডিএল এর মিডলটা আর সি পয়েন্টটা এক জায়গায় করতে হবে? না, ইউডিএল এর সিজিটা আমার যদি point এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে টেল, ঠিক আছে, এটা হচ্ছে টেল। আচ্ছা, এই যেটা আমার টেল, এই টেল যদি আমি সি পয়েন্টের জাস্ট লেফটে তোমার সরি সি পয়েন্টের জাস্ট রাইটে আমি যদি টেলটাকে আমি পজিশনটাকে ফিক্সড করি, তাহলে ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স পাবো? চিন্তা করে দেখো তো, পজিটিভ চিন্তা করো জিনিসটা, আমি কি বললাম তার উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে, নিজের আগে ভাবো আমার কি দরকার, আমার ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স দরকার, এটা দরকার। তাহলে এই যে ইউডিএলটা রয়েছে, ইউডিএলটাকে এর টেল পোর্শনটাকে যদি সি পয়েন্টের জাস্ট রাইটে প্লেস করি, তাহলে ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স পাবো কি পাবো না? হ্যাঁ স্যার। এটা কি আছে বলো? তাহলে ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স কখন পাবো? ম্যাক্সিমাম পজিটিভ শেয়ার ফোর্স পাবো, আর আমি নোট করে লেখাচ্ছি না, ঠিক আছে, আমি বলে বলে দিচ্ছি, নিজেরা নোট করবে। টেল ইজ প্লেস জাস্ট রাইট টু সি। কেমন যে দেখো, নোট তো আমি প্রতিদিনই বানিয়ে রাখি, এগুলো যদি আগে থেকে নোট বানিয়ে রাখি তাহলে ঠিক ইয়ে হয় না, ভিজুয়ালাইজেশন হয় না। স্ট্রাকচার তো আর এমন নয়, স্ট্রাকচার আর তোমার লিটারেচার যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে অনেক পার্থক্য আছে। এবার তোমাকে যদি বলি যে ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার ফোর্স কখন পাবো, কি বলবে সেটা? লোডিং পজিশন কি হবে? হেড জাস্ট লেফট টু সি, হেড জাস্ট লেফট টু সি, এটাই তো হবে, তাই না? তাহলে এটা হচ্ছে পজিটিভ শেয়ার ফোর্সের জন্য, এটা পজিটিভ শেয়ার ফোর্সের জন্য, এটা নেগেটিভ শেয়ার ফোর্সের জন্য। এটা গেল হচ্ছে তোমার টেল আর এটা গেল হচ্ছে তোমার হেড, ঠিক আছে? দেখো প্রত্যেকে বুঝেছো কিনা, না বুঝতে বলো। আবির, যদি বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম চাই তাহলে লোডটাকে কোথায় প্লেস করব? কোথায় প্লেস করবো অনুশ্রী, যদি বেন্ডিং মোমেন্ট আমার ম্যাক্সিমাম দরকার হয়? লোডের সিজিটা ওই পয়েন্টে হবে। বহুবার এই জায়গাটা এসেছে, আমি বলে দিচ্ছি, তুমি চিন্তা করো না, না পারলে কি আছে কি, আমি তো বলিনি যে ওগুলো বলবো, তো নিজের কি মনে হয়, ধরো পরীক্ষা হলে ভুলে গেছো, হতেই পারে, যে কেউ বলে যেতে পারে, তাহলে কিভাবে চিন্তা করবে পরীক্ষা হলে? স্যার আমারও এটাই মনে হচ্ছে। কোনটা বলো? লোডের সিজি আর সি পয়েন্ট এক হবে। লোডের সিজি আর সি পয়েন্ট এক হবে না, ঠিক না এরকম, বুঝছো? এই জায়গাটা আমি এর পরের দিন, এর পরে তো তোমাদের শনিবার ক্লাস আছে, তার আগে আমার ইএস এর বইটা চলে আসবে। এই ইএস এ অনেকবার এই পার্টিকুলার কোশ্চেনটা দিয়েছে যে বেন্ডিং মোমেন্টটা ভাই তোমার ম্যাক্সিমাম কখন হবে, ঠিক আছে? আপনি বলেন যে পয়েন্টে দেখবো সেই পয়েন্টের উপরে যদি লোড থাকে তাহলে হবে। যে পয়েন্টটাকে দেখবো, যে পয়েন্টের রেসপেক্টে দেখবো সেই পয়েন্টের উপরে যদি এক্সাক্ট লোডটা থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হবে। আমি বলি, তোমরা দেখো সমর্থন করো কিনা। আমার লোডিং কন্ডিশন কি রয়েছে? লোডিং কন্ডিশন লঙ্গার দেন স্প্যান, তাই তো? লোডিং কন্ডিশন কি শর্টার দেন না লঙ্গার স্প্যান? বলতে পারো স্যার লোডিং কন্ডিশন হচ্ছে লঙ্গার দেন স্প্যান। তাহলে কি হলো গো, আমার আইব্যারেস স্ক্রিনটা কেটে, ঠিক আছে, কোনো কারণে হয়তো কেটে গেছে, আমি এক্ষুনি এটাকে কানেক্ট করে নিচ্ছি, নো ইস্যু, রিজয়েন করে নিচ্ছি। ও কেটে গেছে, কারণ কি 2 ঘন্টা হলে তো কেটে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, টানা 2 ঘন্টা হলে অনেক সময় কেটে যায়। চেক ইওর ইন্টারনেট কানেকশন, দাঁড়াও তো আমার ইন্টারনেট কানেকশন বলছে নেই, একটু ওয়েট করো, আমি দেখে আসছি। খোলো তো, ওয়াইফাইটা বন্ধ করেছো নাকি? বন্ধ করনি? দাঁড়াও দেখছি,
2 ঘন্টা তো হয়নি, 9:30 থেকে ক্লাস শুরু করেছি। কি মনে হয় একটু চিন্তা করে দেখো, পজিটিভ বেন্ডিং মোমেন্ট দরকার, তাহলে কি করলে পজিটিভ বেন্ডিং মোমেন্ট পাওয়া যাবে? লোডিং কন্ডিশন কি থাকা দরকার? আরে বলো না যে স্যার, হ্যাঁ বলো বলো, পুরো স্প্যান জুড়ে থাকবে। বলো না যে স্যার আমার তো পুরো পজিটিভ বেন্ডিং মোমেন্ট দরকার, ঠিক আছে, তাহলে সি পয়েন্টের রাইট হ্যান্ড সাইডেও দরকার, সি পয়েন্টের লেফট হ্যান্ড সাইডেও দরকার, তাহলে টোটাল স্প্যানটা জুড়ে যদি লোডটা থাকে তাহলেই তো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমি পাবো, তাই না? চিন্তা করো এবার। হ্যাঁ স্যার ওটাই হবে। ঠিক আছে, চিন্তা করে দেখো, না চিন্তা করতে পারলে বলো, দেখো পরীক্ষা হলে কি গ্যারান্টি আছে ইয়ে করতে, দাঁড়াও তো, খুব সমস্যা, খুব বাজে লাগে এত খাটার পরে যখন ইয়েগুলো হয়ে যায় এই নেটওয়ার্কের সমস্যার জন্য। চলো এবার তাহলে পুরো স্প্যান জুড়ে লোডটা থাকবে। এই কোশ্চেনটা অনেকবার ইএসএ এসেছে, এই বেন্ডিং মোমেন্টের ব্যাপারটা, ঠিক আছে। কঠিন কোশ্চেন কিন্তু গেটের প্রশ্ন কঠিন, গেটের প্রশ্ন করতে গেলে চিন্তা করতে লাগে। 2 নম্বরের প্রশ্ন থাকে তো, ইএসএ বা স্টেট গভর্নমেন্টের রাষ্ট্রীয় যেগুলো দেয় ওই ছোটো ছোটো 1 নম্বরের কোশ্চেন, ওগুলো ব্যাপারটা জানলেই ওগুলো করা যায়, ওগুলোতে কোনো বাহাদুরি কিছু নেই, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হয়, এত বড় সিলেবাস মনে রাখাটাতে বাহাদুরি আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আসো তাহলে কেস 1 হয়ে গেল, কেস 2 হয়ে গেল, এবার কেস 3। কেস 3 কি বলেছে? ইউডিএল শর্টার দেন স্প্যান, ঠিক আছে। আচ্ছা ইউডিএল শর্টার দেন যদি স্প্যান হয় তাহলে পজিটিভ শেয়ার ফোর্স আমি কিভাবে পাবো? সেম ইউডিএল লঙ্গার দেন স্প্যান আর শর্টার দেন স্প্যান, ঠিক আছে। আমার তো মুভেবল লোড, এই রেলগাড়িটা আমার এইভাবে যাচ্ছে, এইভাবে আমার লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তাহলে ম্যাক্সিমাম তোমার পজিটিভ কখন পাবো? যখন তোমার স্প্যানটা বড়ই হোক আর ছোটই হোক, সরি লোডিংটা, ঠিক আছে, স্প্যানের থেকে বড়ই হোক বা ছোটই হোক, দুটোর ক্ষেত্রেই তুমি ম্যাক্সিমাম পজিটিভ পাবে এই যখন সি পয়েন্টের জাস্ট রাইটে তোমার এই টেলটাকে রাখবে, আর নেগেটিভ পাবে সি পয়েন্টের জাস্ট লেফটে এর হেডটাকে রাখবে, ঠিক আছে। আর যখন তোমার বড় সেক্ষেত্রে তুমি যখন টোটাল বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করবে তাহলে গোটা স্প্যানটা জুড়ে তোমার ইউডিএলটা থাকবে। এবার বললাম লোডটা ছোট স্প্যানটা বড়, তাহলে এবার লোডিং কন্ডিশন কি? দেখো পার্থক্যটা বুঝলে কিনা দুটোর? পার্থক্যটা বুঝলে? বলেছে লোডটা ছোট স্প্যানটা বড়, তাহলে লোডিং কন্ডিশন কিরকম থাকবে? পার্থক্যটা বুঝলে বলো, আমি ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কি কোনো চেঞ্জ হবে অনুশ্রী, কি মনে হয় লোডিং কন্ডিশনের জন্য? ডায়াগ্রাম তো চেঞ্জ হবে না, বেন্ডিং মোমেন্টে তো কোনো ভ্যালু চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা ধরো তোমার লোডটা, এটা তোমার ইউডিএলটা, ঠিক আছে। এই জায়গাটা বহুবার এসেছে কিন্তু পই করে বলছি, এটা কিন্তু ভুলে যেও না। এটা এক্স, এটা এক্স, এই টোটাল ডিস্টেন্সটা এল। হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রেই স্প্যানের লেন্থকে ক্যাপিটাল এল দিয়ে দেখানো হয় আর লোডের লেন্থকে স্মল এল দিয়ে দেখানো হয়, লোডের লেন্থ স্মল এল, ঠিক আছে, আর স্প্যানের লেন্থ ক্যাপিটাল এল। তাহলে এটুকুন কত হলো? স্মল এল মাইনাস এক্স, স্মল এল মাইনাস এক্স, ঠিক আছে। আর এখানে কতটুকুন হলো? এখানে এটুকুনকে তোমাদের কি বলেছিলাম? জেড বলেছিলাম শেয়ার ফোর্স ক্যালকুলেশনের সময়। এখানে আমি জেড লিখছি, তুমি বলতে না স্যার এখানে আপনি স্মল এ দিয়ে দেখিয়েছিলেন, তাই লিখি, স্মল এ লিখি। জেড লিখলে আবার যদি কেউ বলে স্যার জেড লিখলেন দুটোর আলাদা হয়ে যাচ্ছে, আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে এটা বি লেখো, ঠিক আছে, তাতেও আমার কোনো আপত্তি নেই, এরকম লেখো। তারপরে তুমি একটা কাজ করে দাও যে এক্স বাই এ ইকুয়ালস টু এল মাইনাস এক্স বাই বি, ঠিক আছে। তার মানে এ দেখো
এই সি পয়েন্টের, এটা তোমার সি পয়েন্টটা, তো এটা তোমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। সি পয়েন্টের রাইট হ্যান্ড, আগে লেফট হ্যান্ড সাইড বলি, সি পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে, লোড আর সি পয়েন্টের লেফট হ্যান্ড সাইডের যে স্প্যানের, লোডের স্প্যান আর সি পয়েন্টের লেফট হ্যান্ড সাইডের স্প্যানের যা রেশিও হবে, সি পয়েন্টের রাইট হ্যান্ড সাইডেও লোডের স্প্যান আর সি পয়েন্টের রাইট হ্যান্ড সাইডে টোটাল স্প্যানের লেন্থের রেশিও সমান হবে। তার মানে এখানে কি এই এক্স ডিভাইডেড বাই এ আর এল মাইনাস এক্স ডিভাইডেড বাই বি, এই রেশিওটা সমান। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে এই গেল। আরেকটা এখান দিয়ে ইনফরমেশন বলি, এটা যদি y1 হলো, ঠিক আছে, এটা একটা অন্য কালার ইউজ করি, এটাও একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করাবো, গেটেরই প্রশ্ন, ঠিক আছে, এই কনসেপ্টটা না জানলে ওটা হবে না, ঠিক আছে। এটা y1, এটা y2, এটা প্রমাণ করতে হয়, আমরা আর প্রমাণে যাব না, জাস্ট ভ্যালুটা বলে দিচ্ছি। এরকম কেস যদি হয় তাহলে y1 ইকুয়ালস টু y2 হয়, ঠিক আছে। এই গেল, আর এখানে কিছু নেই, এই ভাষাতে এটা লিখে দিই, ভাষাতে লিখে দিই, ভাষাতে লেখার প্রয়োজন তো কিছু হয় না, ঠিক আছে। ম্যাক্সিমাম স্যাগিং বেন্ডিং মোমেন্ট at C, load is placed in such way that section divides load length and span equal ratio, এই জায়গাটা কিন্তু কেউ ভুলো না, এই জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট তোমার এই প্রশ্নটাই কিন্তু বহুবার দিয়েছে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে, এর পরের ক্লাসে করাবো, ঠিক আছে। এই এক্স বাই এ আর এল মাইনাস এক্স বাই বি এর রেশিওটা সমান হয়। এই তোমার এই ইউডিএল শর্টার দ্যান স্প্যান এর ক্ষেত্রে তোমার যখন বেন্ডিং মোমেন্টটা দেবে, এর ক্ষেত্রে যখন তোমার বিএমডি ক্যালকুলেশন করবে, বিএমডি সি পয়েন্টের এই ক্যালকুলেশনটা দেখে রাখো। বাদ বাকি তো সেম কনসেপ্ট, বাদ বাকি কিচ্ছু অসুবিধা হবে না। বাদ বাকি একবার যখন শুনে নিয়েছো যে পজিটিভ কখন হবে, লোডটাকে তোমার পজিটিভের সময় জাস্ট রাইটে রাখবো আর নেগেটিভের সময় জাস্ট লেফটে রাখবো, হেড আর টেলের ব্যাপারটা যেগুলো গুছিয়ে বললাম, ওটা একবার শুনে নিয়েছো মানে পারবে, ওটা ভুলবে না। এই বেন্ডিং মোমেন্টের জায়গাটা ভুলে যাবে, ঠিক আছে। এই জায়গাটা যদি দুবার চারবার না দেখো, এই ইউডিএল শর্টার দ্যান স্প্যান এই কনসেপ্টটা। এবার মাল্টিপল মুভিং লোড আমার আর বলার কিছু নেই, ঠিক আছে। যাই হোক, একটা স্ট্যান্ডার্ড কেস বলে দিই মাল্টিপল মুভিং লোডের, কারণ আগের যেই উদাহরণটা আমি দিয়েছিলাম সেই উদাহরণটা তোমার মুভিং লোডের সাথে একটা ইউডিএল ছিল। এখন আমি ইউডিএল শেখাবো না, জাস্ট মাল্টিপল মুভিং লোড নিয়েই আলোচনাটা করব। দেখো, ক্লাসে কিছু স্টুডেন্ট রয়েছে, দেখো আমি প্রত্যেক সময় বলি একটা জিনিস যে লাইভ ক্লাস করো। আজকাল মানে এখন ওই ভিডিও রেকর্ডিং দেখেই অনেকে ক্লাস রেডি করে। আমরা তো সেভাবে পড়িনি কোনোদিন, আমরা স্যারের কাছে যেতাম, স্যার সামনে বসে প্রিপারেশন নিতাম, ঠিক আছে। আমার মনে হয় তাতে একটা উপকারিতা বেশি হয়, সেজন্য আমি পরপর বলি। কিন্তু হয়তো হ্যাঁ, আমরা হয়তো পিছিয়ে গেছি, এখন হয়তো স্টুডেন্টরা এভাবেই প্রিপারেশন নিয়ে বেশি উপকার পায়, তারা মনে করে এটা। কিন্তু লাইভ ক্লাস করার কিন্তু গুরুত্ব আছে। এটা তোমার যতই তোমার সময়ের অসুবিধা হোক, আগে তো কি করতাম, আগে তো যদি স্যার বাড়িতে যেতে হতো,
একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে 1 ঘন্টা সময় লাগতো, এখন তো সেই সমস্ত কিছু নেই। এটা 4 কিলো নিউটন, এটা 4 কিলো নিউটন, এটা একটা লোড রয়েছে 4 কিলো নিউটন, 4 কিলো নিউটন, এটা একটা লোড রয়েছে 1 কিলো নিউটন, 1 কিলো নিউটন। এদের মধ্যে ডিফারেন্সটা কত? এটুকুনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 মিটার, এটুকুনের মধ্যে ডিফারেন্স কত? এটুকুনের মধ্যেও ডিফারেন্স হচ্ছে 5 মিটার। এটা তোমাকে বললো, এবার তোমাকে বললো কি, ব্যাস এই বলে দিল, ঠিক আছে। এবার এই ডিস্টেন্সটা বলে দিয়েছে, এটা 10 মিটার, এটা 10 মিটার, ঠিক আছে, এটা 10 মিটার, এটা 30 মিটার, এটা 30 মিটার। আচ্ছা, তাহলে এখানে শিয়ার ফোর্স যে বের করব, তাহলে প্রথমেই আমার কি দরকার হয়? প্রথমেই আমার Z/L দরকার হয়। তাহলে জেড কত হবে এই ডায়াগ্রাম অনুসারে? জেড কত হবে আর এল কত হবে? অনেক জেড আর এল কত হবে দেখি বলো। 10 আর এদিকে এল 40। এল 40, ঠিক আছে। এটা না বলতে পারলে আজকে পড়াতাম না তোমাকে, গ্রুপ থেকে আমি এখন লিভ করে দিতাম তোমাকে। দেখো কোশ্চেনটা আমি লিখি, এ simply supported beam is subjected to series of point load, সিরিজ অফ পয়েন্ট লোডই শুধু পড়াচ্ছি, ঠিক আছে, ইউডিএল এখানে নেই। সিরিজ অফ পয়েন্ট লোড মুভিং from right to left as shown in the figure, calculate maximum positive shear force and maximum sagging bending moment at a point 10 meter from left support, ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটার সাথে, হ্যাঁ, এই প্রশ্নটার কি পার্থক্য বলো তো? এই যে প্রশ্নটা করলাম তোমাদের, এই প্রশ্নটা, এটার মধ্যে পার্থক্য কি? ধরো ইউডিএলটা নেই, কেউ প্রথমে বলো স্যার ইউডিএলটা তো নেই, ইউডিএলটা বাদ দিলাম, এটাতে ইউডিএল নেই, তাছাড়া কি পার্থক্য আছে দুটো কোশ্চেনের মধ্যে? কিছু তো না, একই তো না, পার্থক্য তো আছে, আমি তো বলছি পার্থক্য আছে। কি পার্থক্য বলো তো? অনুশ্রী কি পার্থক্য আছে? হ্যাঁ, একবার একটু ওই ফিগারটা দেখাবে। এই ফিগারটা, ঠিক আছে, মাথায় সেট হলো। এই ফিগারটার সাথে এটার মধ্যে বলো না কিন্তু স্যার এখানে ইউডিএল রয়েছে, আমি ধরে নিচ্ছি ইউডিএল নেই। এই ফিগারটা আর এই ফিগারটার মধ্যে, এই ফিগারটা, এর মধ্যে কি পার্থক্য আছে? এখানে ওই ট্রেন অফ লোডিংটা বসছে, এখানেও তো ট্রেন অফ লোডিং, কি আছে? এটাকেও আমি ট্রেন অফ লোডিং বলছি, এটাও ট্রেন অফ লোডিং। এই হলো এই 80 কিলো নিউটন, তারপরটা 60 কিলো নিউটন, তারপরটা 40 কিলো নিউটন। তাহলে পার্থক্য কি হলো? এটা 40, এটা 60, এটা 80, কি পার্থক্য হলো বলতে পারছো না স্যার? এটা ফিক্সড পয়েন্ট, এই 40 কিলো নিউটনের যেটা পজিশন, সেই পজিশন চেঞ্জ হচ্ছে না, 60 কিলো নিউটনের পজিশন চেঞ্জ হচ্ছে না, 80 কিলো নিউটনের পজিশন চেঞ্জ হচ্ছে না। এটা স্ট্যাটিক লোডের ক্ষেত্রে, আর এটা মুভেবল লোডের ক্ষেত্রে। আগেরটাতে স্ট্যাটিক লোডের ক্ষেত্র দিয়ে কেন বোঝালাম? যাতে ডিটেল ক্যালকুলেশনটা বোঝা যায়, ঠিক আছে। ডিটেল ক্যালকুলেশনের সময় স্ট্যাটিক বা মুভেবল কোনো ব্যাপার নেই, ক্যালকুলেশনের প্রসিডিওর সেম। প্রথমে স্ট্যাটিক দিয়ে বুঝিয়ে দিলাম, তাহলে মূল ক্যালকুলেশনের মধ্যে ফোকাস করা গেল। এবার মুভেবল দিয়ে বোঝাবো, তাহলে ম্যাক্সিমাম
শেয়ার ফোর্স, মিনিমাম শেয়ার ফোর্স, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, এই জায়গাগুলোতে কনসেপ্টটাই ঢোকা যাবে। ঠিক আছে, এই লোডটা হচ্ছে মুভেবল, এই লোডটা মুভ করছে। ঠিক আছে, মুভ করছে কিভাবে? মুভ করছে এইভাবে, দেখো একদম লেখা রয়েছে, একদম ভাষাতে লিখে রেখেছি যে a simply supported beam is subjected to series of point load moving from right to left, মুভিং ফ্রম রাইট টু লেফট। তার মানে কিভাবে মুভ করছে? রাইট থেকে লেফটের দিকে এইভাবে মুভ করছে। এটা রাইট সাইড, এটা লেফট সাইড, রাইট থেকে লেফটে মুভ করছে। ক্লিয়ার হলো না? এখনো বোঝা গেল না? তাহলে এটাই বলার প্রয়োজনীয়তা কি? এটা বলার প্রয়োজনীয়তা হচ্ছে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে হচ্ছে ম্যাক্সিমাম, আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার ফোর্স। ঠিক আছে, ম্যাক্সিমাম স্যাগিং বেন্ডিং মুভমেন্ট। তাহলে লোডিং পজিশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম শিয়ার ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়। একটা তোমার এই 1 কিলো নিউটনের একটা পজিশনের জন্য তোমার শিয়ার ফোর্সের একটা ভ্যালু পেলে, এই তিনটেই। আবার কেউ বলো না যে স্যার 1 কিলো নিউটন এই পজিশনটা, করসপন্ডেন্স তো একটা চেঞ্জ হলে, ধরো প্রথমে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ঠিক আছে, উদাহরণ দিয়ে বোঝাই, আরও ক্লিয়ার হবে, নাহলে ভাষা বুঝবে। তিনটে কেস পড়ি। এরকম থাকতে পারে এই কেস, এটা 1 কিলো নিউটন, তারপরটা হচ্ছে 4 কিলো নিউটন, 4 কিলো নিউটন, তারপরটা হচ্ছে আবার একটা 4 কিলো নিউটন। এটা কেস 1, কেস 1। ঠিক আছে, লোডটা মুভ করছে। এবার আসো কেস 2তে। কেস 2তে কিরকম নিতে পারি? কেস 2তে এরকম নিতে পারি যে এটা তোমার 1 কিলো নিউটন, এটা 1 কিলো নিউটন, এটা তোমার 4 কিলো নিউটন, এটা 4 কিলো নিউটন, এটা তোমার 4 কিলো নিউটন, এটা 4 কিলো নিউটন। এটা কেস 2 হলো, এটা কেস 2 হলো। এবার কেস 3তে আসি। এটা হচ্ছে তোমার 4 কিলো নিউটন, 4 কিলো নিউটন, এটা 4 কিলো নিউটন, 4 কিলো নিউটন, এটা 4 কিলো নিউটন, 4 কিলো নিউটন। ঠিক আছে, এটা গেল কেস 3, কেস 3। ঠিক আছে, আমাকে এই তিনটে মুভেবল লোড, ঠিক আছে, এই তিনটে কেসের জন্য আমি শেয়ার ফোর্সের ভ্যালু দেখব। এর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে আমার ম্যাক্সিমাম। তাহলে এটা ট্রায়াল অ্যান্ড এররের সাহায্যে করতে হয়। আসে কেউ যদি মনে করো স্যার এরকম কি প্রশ্ন আসে, গেটে এসেছে। ঠিক আছে, গেটে যেহেতু 2 নম্বরের প্রশ্ন হয়, এই জাতীয় প্রশ্ন এসেছে। কিছুই তো না, যে ছোটো ছোটো ক্যালকুলেশন। স্ট্যাটিকের ক্ষেত্রে তো একটাই সেট অফ পজিশনের জন্য, এখানে তো সেট অফ পজিশন চেঞ্জ হচ্ছে, এখানে কেস 1, কেস 2, কেস 3 হচ্ছে। ফলে পার্থক্যটা বুঝলে আগের প্রশ্ন আর এখনকার প্রশ্নের মধ্যে? দেখে নাও। বলছি এক্ষেত্রে নেগেটিভ, ম্যাক্সিমাম নেগেটিভ শেয়ার ফোর্স যদি বের করতে হয় তাহলে লোডের পজিশনটা কোথায় রাখবো? এটা তুমি তোমার মতন ভাবে চিন্তা করবে, ট্রায়াল এন্ড এরর হয়। আগে পজিটিভটা বোঝো, যেটা বোঝাচ্ছি সেটা আগে বোঝো। ঠিক আছে, তারপরে নেগেটিভটার প্রশ্ন করো। ঠিক আছে, তাহলে পজিটিভের জন্য এই তিনটে কেস হতে পারে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, এই থার্ড কেসটার কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে? থার্ড কেসটার কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে? কারণ পুরোটাই নেগেটিভে চলে যাবে। তাই থার্ড কেসটা তো পুরোটাই নেগেটিভে চলে যাবে। তাহলে থার্ড ট্রায়ালটা আমাদের করার কোনো প্রয়োজনীয়তা নেই। থার্ড ট্রায়ালটা আমাদের কোনো করার প্রয়োজনীয়তা নেই। এই ফার্স্ট ট্রায়াল আর সেকেন্ড ট্রায়াল, এই দুটো ভ্যালু আমরা ক্যালকুলেশন করব। এর মধ্যে যে ভ্যালুটা ম্যাক্সিমাম হবে সেটাকে আমরা ম্যাক্সিমাম শেয়ার ফোর্স বলবো। ক্লিয়ার? এবার আসো এই জায়গাটা, আর তো কিছু নেই। এবার ফার্স্ট ট্রায়ালটা করি। ঠিক আছে, ফার্স্ট ট্রায়ালটা করি। এই পজিটিভ চিহ্নটা হাঁটাই এখান থেকে। আচ্ছা বলো, এটা 1 Z/L, Z/L কত হচ্ছে? Z/L কত হচ্ছে? 1/4 হয়, 0.25, 0.25, 1/4। ঠিক আছে, তাহলে 1 - Z/L কত? 0.75। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 0.75। এবার এই ভ্যালুটা বলো, এই 4 কিলো নিউটনের এই কোঅর্ডিনেটটার ভ্যালু কত হবে? এটা y, এটাকে ধরলাম y1, এটাকে y1 ধরলাম। এর পরেরটা হচ্ছে y2 ধরছি। y2 এর ভ্যালু কত হবে? হিসাব করতে পারবে তো?
একদম শিওর কিন্তু এটা হিসাব করতে পারবে, কারণ সিমিলার ট্রায়াঙ্গেল হ্যাঁ সিমিলার ট্রায়াঙ্গেল থেকে, এগুলো আর হিসাব করাচ্ছি না। 0.625 আর এটা আসছে 0.5, তাহলে দেখো কত আসছে। এটা আমি কেস 1 ধরছি, এটা আমি কেস 1 ধরলাম। কেস 1 এর ক্যালকুলেশনটা করি। কেস 1 হচ্ছে শিয়ার ফোর্স অ্যাট সি, তাহলে হচ্ছে 1 ইন্টু 0.75 প্লাস 4 ইন্টু 0.625 প্লাস 4 ইন্টু 0.625, এটা হলে আসছে আমার ভ্যালুটা 5.25 কিলো নিউটন। এবার কেস 2, কেস 2 শিয়ার ফোর্স 4 ইনটু 0.5 হবে তো লাস্টেরটা, কোনটা হবে দেখি। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। আবির কথা বলে না কিন্তু ঠিক দেখে কিন্তু। আবির তোমার ওই জায়গাটা ক্লিয়ার হয়েছে? আগের দিন তো তুমি ছিলে না রোববার, আজকে হলো হলো লাস্টেরটা। হ্যাঁ আর আমারও জানতাম না এটা, আমি আমার এক স্যারকে জিজ্ঞাসা করলাম যে এরকম হয় কেন, তো একবার এক্সপ্লেনেশন দিল। খুব একটা জিনিস চিন্তা করলাম যে একজন বড় প্রফেসর হতে গেলে কিন্তু জিনিসটা ভালো করে ইঞ্জিনিয়ারিংটা শুধু বুঝলে হবে না, এটাকে ধরেও রাখতে হবে, এটাও কিন্তু চ্যালেঞ্জ। এত কিছু ধরে রাখে কি করে? আমি মানে যাকে জিজ্ঞাসা করেছিলাম সে হাইড্রোলিক স্ট্রাকচারের লোক, সে এই জায়গাতে ছোট 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 জিনিস, এটা বড় চ্যালেঞ্জ। এটা কিন্তু একটা চ্যাপ্টার তুমি পড়ছো, দুটো চ্যাপ্টার পড়ছো, 5-6টা চ্যাপ্টার অবধি কন্টেন্ট করা যায়। এটা হচ্ছে কেস 2 লিখে কি করলাম, শিয়ার ফোর্স অ্যাট সি, এই ভ্যালুটা বের করি কেস 2 এর ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে 5.25 কিলো নিউটন হলো, ঠিক আছে। আচ্ছা কেস 2 এর ক্ষেত্রে আমাকে বলো যে এই অর্ডিনেটগুলো কি চেঞ্জ হয়ে যাবে? এই 0.75 এটার মধ্যে 5 রয়েছে, তো এটাকে মোছো, ওই করতে গিয়ে আবার ভুল করে ফেলবে অনেকেই, ঠিক আছে। মোছো, এটাকে হাটাও। লোডিং কন্ডিশন 3 নাম্বারটা আমরা নেব না, ঠিক আছে। 3 নাম্বার লোডিং কন্ডিশন নেব না, কারণ এটা হচ্ছে না আর কি, পুরোটাই নেগেটিভে চলে আসছে। এক্ষেত্রে কি করতে হবে, এই অর্ডিনেটটা বের করতে হবে। এটা হলাম y1, ঠিক আছে। এই 4 কিলো নিউটনের জন্য তোমার এখানে আসলো, এইখানে একটা জিনিস জিজ্ঞাসা করব। ভেরি গুড, আমি এটাকেই খুঁজছিলাম, ঠিক আছে। এটা হলো 0.25 আর এটা হচ্ছে 0.75। y1 এর ভ্যালু কত? y1 এর ভ্যালু আসছে হচ্ছে, আমি ক্যালকুলেট করেছি আগে, ঠিক আছে, 0.125 হলো, এটা হলো। আর এটা তো আসছে না, এই কন্ডিশনটা আসছে না থার্ড কেসের ক্ষেত্রে, তাহলে শুধু y2 আসছে। y2 এর ভ্যালু ক্যালকুলেট করে পাবে 0.625, ঠিক আছে। এবার কেস 2, এটাই আমি চিন্তা করছিলাম তোমাদের পড়ানোর সময় যে এটা কোথায় বলবো, এখানে এটা এসছে, ঠিক আছে। আচ্ছা বলো অনুশ্রী, তুমি আমাকে বলো, এটা আমি তোমার ম্যাক্সিমাম পজিটিভ শিয়ার ফোর্স ক্যালকুলেশন করব, কিভাবে গুণটা করব বলো। 1 কিলো নিউটনের সাথে যেটা আসবে y1, ওটা তো নেগেটিভ, এটা নেগেটিভ, তাহলে কি লিখবো? 1 ইন্টু মাইনাস 0.125। এর পরের জায়গাটা ভালো করে বোঝো। এই 4 কিলো নিউটনের দুবার ভ্যালু লিখতে হবে, একবার নেগেটিভ 0.25 ধরে, ঠিক আছে, আরেকবার পজিটিভ 75 ধরে, ঠিক আছে। এটা কি রাইট না ভুল, কি মনে হয়? না কি লিখতে হবে আমাকে এক্সপ্লেন করার চেষ্টা করো। ঠিক আছে, মাইনাসের সাথে একটা আর প্লাসের সাথে একটা, তাই কি? একবার মাইনাসের সাথে একবার প্লাসের সাথে? না টোটাল 1 ইনটু 40 হবে। দেখো আমি কি বের করতে চাইছি, পজিটিভ শেয়ার ফোর্স। তো মনে হতেই পারে যে স্যার চাইছেন তো পজিটিভ শেয়ার ফোর্স বের করতে, এই জায়গাটাতে কিন্তু ভুল করে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার এই 4 কিলো নিউটনকে একবার -0.25 একবার প্লাস 0.75 এ দুটোর সাথে গুণ করবেন, ঠিক আছে। এ দুটোর সাথে গুণ হয় না, আমরা প্লাসটা যখন বের করব এই মাইনাসটাকে অমিট করব, মাইনাসটাকে বের করব না, আমরা তখন এটা লিখব 4 ইন্টু 0.75, 4 ইন্টু 0.75, আরেকটা কি লিখব প্লাস 4 ইন্টু 0.625।
এই ক্যালকুলেশনটাই ভুল হয়, ঠিক আছে। এই যেহেতু পজিটিভ শেয়ার ফোর্স বের করছি, এই দ্বিতীয় লোডটা, যেই লোডটা জাস্ট রাইট জাস্ট লেফট সি পয়েন্টে রয়েছে, তাহলে সি পয়েন্টের জাস্ট লেফটে নেগেটিভ ভ্যালু, সি পয়েন্টের জাস্ট রাইটে পজিটিভ ভ্যালু। তাই নেগেটিভ নেব না পজিটিভ নেব? পজিটিভটা নেব, যেহেতু ম্যাক্সিমাম পজিটিভটা ক্যালকুলেট করছি। বোঝা গেল? এই জায়গাটা জানার ছিল, ব্যাস। আর তো বাদ বাকি সব সমান। বোঝা গেছে? দেখো, চিন্তা করো। আর যদি স্যার ম্যাক্সিমাম নেগেটিভটা তাহলে ক্যালকুলেট করতে, তাহলে নেগেটিভটা নেব, দিতাম, পজিটিভটা নিতাম না, ঠিক আছে। তাহলে এটা আসছে হচ্ছে আমার ভ্যালুটা 5.375, 5.375। সুরাজ বুঝতে পেরেছো? এই কেস 2টা হচ্ছে আমার রাইট, হ্যাঁ, কেস 2 লোডিং কন্ডিশনটা, এটা গেল। এবার আসো তোমার বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে। এটা পড়িয়ে খুব সুন্দর একটা জিনিস পড়াবো, অ্যাবসলিউট ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, বহুবার এসেছে। এটাকে কপি করে নিয়ে যে এটাকে আর আঁকার কোনো মানে হয় না, আঁকলে অনেক সময় চলে যাবে। এই গেল, এই গেল, ঠিক আছে। এবার বেন্ডিং মোমেন্টটা আঁকবো। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আঁকবো। আচ্ছা, কি মনে হয়? এটাও ট্রায়াল এন্ড এরর করে করতে হয়। লোডিং কন্ডিশনটা কিরকম ভাবে সেট করব, ঠিক আছে। এটা বুঝতেই পারছো যে স্যার পুরোটাই পজিটিভ, ঠিক আছে, পুরোটাই পজিটিভ। এই 4 কিলো নিউটনটাকে ম্যাক্সিমাম অর্ডিনেটে সেট করব, ঠিক আছে। 4 কিলো নিউটনটাকে ম্যাক্সিমাম অর্ডিনেটে সেট করব, আর এইখানে হবে আপনার 4 কিলো নিউটন, এই মাঝখানটাতে হবে 4 কিলো নিউটন, এই মাঝখানে হবে আপনার 4 কিলো নিউটন, 4 কিলো নিউটন। এদিকে হবে আপনার আরেকটা 4 কিলো নিউটন, এদিকে হবে আরেকটা 4 কিলো নিউটন, আর এদিকে হবে 1 কিলো নিউটন, 1 কিলো নিউটন। এটা তো বলার জন্য বলিনি, এই পুরো অঙ্কটা করালাম এই জায়গাটাকে দেখানোর জন্য। আর মুভেবল লোডের ক্যালকুলেশন তো বলিনি, মুভেবল লোডের ক্যালকুলেশন তো করাতেই হবে, এই জায়গাটাকে বোঝানোর জন্য বললাম। তাহলে এটা কত হবে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট? বলো কত হবে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট? ও, অর্ডিনেটটাকে আগে আঁকতে হবে। এবি বাই এল, এবি বাই এল, তাহলে কত হচ্ছে? এবি বাই এল, ঠিক আছে। এ হচ্ছে তোমার 10, বি হচ্ছে তোমার 30, 10 ইন্টু 30 ডিভাইড বাই 40। ক্যালকুলেশনটা করো তো, যদি ক্যালকুলেটরটা কেউ নিয়ে রাখো। আমার এখানে 0.75 আমার খাতাতে লেখা আছে, ঠিক আছে কি? আবার চেক করো, চেক করে দেখো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার অনেক রকমের মানে ডায়াগ্রাম আমার খাতাতে, আমি একটা পেজে যত রকমের ডায়াগ্রাম হয় আইএলডির সব আমি এক করেছি, ফলে এটার ঘাড়ে সেটা উদরপিণ্ডি ভূদর ঘাড়ে অনেক জায়গায় চলে গেছে, ঠিক আছে। এগুলো ক্যালকুলেট করে দেখবে। 10 ইন্টু 30 বাই 40 তো, হ্যাঁ, মানে 300 বাই 40, 7.5 আসছে তো, ধরো তো। হ্যাঁ তাহলে এটা হচ্ছে 3.75, আর এই ভ্যালুটা আসছে হচ্ছে তোমার 6.25, 6.25। চলো তাহলে দেখি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত আসছে। বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম আসছে, এত বলা উচিত তো, 1 ইন্টু 3.75, 1 ইন্টু 3.75 প্লাস 4 ইন্টু 7.5 প্লাস 4 ইন্টু 6.25, আনসারটা আসছে 58.75 কিলো নিউটন। শেষ কিন্তু আইএলডি। আর আইএলডির একটাই মাত্র নিউমেরিক্যাল টাইপ বাকি থাকলো, সেটা হচ্ছে তোমার, ওটাও আজকেই করাবো, অ্যাবসলিউট ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। বাদ বাকি কিন্তু স্যার এখানে, হ্যাঁ বলো। এখানে যদি লোড 4টে থাকতো, লোড যদি 4টে থাকতো, আসবে প্রশ্ন, ঠিক আছে। তাহলে তুমি সেভাবে ইয়ে করতে, তোমাকে ডিসিশন নিতে হতো কোন পার্টিকুলার জায়গাটাতে রাখলে তোমার সঠিক হবে, ঠিক আছে।
ঠিক আছে। এটা তো কোশ্চেন দেখে, হ্যাঁ এটা একটা স্টেটমেন্ট হয় যে তোমার ভাবিকাটির বইয়ে বলেছে যে লোডটাকে এমনভাবে প্লেস করব যাতে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের মধ্যে তোমার ওজন সমান থাকে, এই সমস্ত কিচ্ছুতে যাবে না। ওগুলো সব আমি জানি কোথায় কি লেখা আছে, ওগুলো মানে ভুল কথা। ওনারা ও ভাবিকাটির বই ওই স্টেটমেন্টটা লিখে একটা প্রশ্ন করে ওটার প্রুফের মতন দিয়েছে, ওটা রাইট কথা নয়, ঠিক আছে? এটা বারবার তোমাকে ট্রায়াল অ্যান্ড ট্রায়াল করে দেখতে হবে, ঠিক আছে, নাহলে ভুল হতে পারে। আচ্ছা, ভাবিকাটির থেকে কি হিবলার বেটার? 100% বেটার হিবলারের বই। ভাবিকাটি থেকে তো হিবলার অনেক বেটার, ঠিক আছে? হিবলারে যেরকম ছবি চাওয়া আছে ওরকম ভাবিকাটিতে আছে নাকি? হিবলারের বই একদম রিয়েল ছবি দেওয়া আছে, রিয়েল ছবি দেওয়া আছে। হিবলারের বই থেকে তো ভালো বই নেই, ঠিক আছে? আমি তো আমাদের পড়ার সময় তো হিবলার জানতাম না, ঠিক আছে? পরবর্তী সময় হিবলার মানে যত বেশি পরিচিতি হয়েছে জায়গাগুলো দিয়ে, পরে দেখেছি হিবলারের বইয়ের থেকে ভালো বই হয় না।